ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, রয়েছেন আরেকজন বাংলাদেশ জাতীয় যুব সংগতির আহ্বায়ক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ রয়েছেন আমাদের সাথে। ইলিয়াস ভাই, আমরা নির্বাচনের নানা প্রাসঙ্গিকতা নিয়ে কথা বললাম এবং আমরা এটুকু বুঝতে পারলাম যে আসলে একটা নির্বাচন দেশের জন্য একটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়াচ্ছে এবং একটা গণতান্ত্রিক পথের যে পদযাত্রা সেটি কিন্তু একটা নির্বাচনের মাধ্যমেই হয়ে থাকে। আপনি যেটি বলছিলেন যে ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে এবং বিদায়ের পরবর্তী যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে নির্বাচন, গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে প্রথম দিন বিএনপি জামাত তাদের সাথে আলোচনাকালে তিনি কিন্তু একটা কথা বলেছেন, দেশি বিদেশি নানা অপশক্তি এই সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। এবং আমরা যেমন ওবায়দুল কাদের সাহেবের একটা ইন্টারভিউ নিশ্চয় আজকে দেখেছেন। জি, তো সব মিলিয়ে এই অপশক্তি নিয়ে আপনার বিশ্লেষণ কি? অপশক্তি বলতে আগের সরকারগুলো, সব সরকারই কিন্তু এটা বলতো আর কি, যে সরকারের কার্যক্রমে যখনই কোনো বাধা বা পলিটিক্যালি কোনো সমস্যা হলেই যে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এটা পলিটিক্সে একটা কমন অভিযোগ আর কি। তো যেহেতু এই এখন যারা সরকার আছে, অন্তর্বর্তী সরকার, তারা যেহেতু পলিটিক্যাল লোক না, ফলে ওই ঢালাওভাবে অন্য পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে তাদের তুলনা করা যাবে না। তবে একটি বিষয় আছে, আপনার এই সরকার যাদেরকে নিয়ে পরিচালিত হচ্ছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সরকারের যে অর্গানগুলো, এগুলো তো পলিটিক্যাল সরকারের সাথে কাজ করিয়ে আসছে এতদিন। আপনি লক্ষ্য করবেন যে আমরা অনেক রাজনীতিবিদই এরকম চিনি জানি যারা খুব পোর খাওয়া নেতা, জনগণের সাথে থেকেছে, জেল খেটেছে, নানান কষ্ট করে মন্ত্রী হয়েছে। সেই নেতা তখন দেখবেন যে তার কর্মীদের কথা বা দুর্দিনে যাদের একসাথে চলেছে তাদের কথার চেয়ে আমলাদের কথা বেশি শোনে। তো এবং একটা পর্যায়ে ওই নেতা যখন মন্ত্রী হয়ে যায় তখন একটু জনবিচ্ছিন্ন হয়, কোনো কোনো সময় মানে উল্কার পতনের মতো হয়ে, তারকা পতনের মতো হয়। আপনি দেখেন না যে প্রচুর ভোট পেয়ে খুবই ডাকসাইটে নেতা পরের বছর জামানত বাজেয়াপ্ত হয়, এরকমও হয়েছে। তো আমার মনে হয় যে এইখানে একটা খেলা রয়ে গেছে আর কি, যেটা আমরা সবসময় বলি যে লাল ফিতা দৌরাত্ম্য বা আমলাতন্ত্রের মধ্যে। তো যারাই জনগণের কাছ থেকে উঠে ক্ষমতায় যায়, যাওয়ার পরে সে আমলাতন্ত্রের গ্রিপে পড়ে যায়। তো তখন কিছু অনেকটা টেমপ্লেটের মতো আর কি, যে এই লাইনগুলো থাকেই, সরকারি প্রেস নোট দেখবেন সব আমলে মোটামুটি একই রকম, একই ভাষা, একই বলে। তো সেখান থেকে এই দেশি বিদেশি চক্রান্ত, ষড়যন্ত্র ইত্যাদি আসে। কিন্তু একটা জিনিস তো আপনার পরিষ্কার যে এই সরকারের তো অত শত্রু থাকার কথা না। আওয়ামী লীগ ছাড়া এই সরকারের তো দৃশ্যমান কোনো শত্রু নাই। আর আওয়ামী লীগ যেহেতু ভারতের পৃষ্ঠপোষকতা পেয়েছে দীর্ঘদিন, এখনো আওয়ামী লীগের পলাতক নেত্রী ভারতেই অবস্থান নিয়েছে। আপনি আন্তর্জাতিক বললে তো সাউথ এশিয়া পর্যন্ত বা ভারত পর্যন্ত যেতে পারেন। এর বাইরে খুব বিদেশি চক্রান্ত আছে বলে আমরা খবরের লোকজন যারা খবর নেওয়ার চেষ্টা করি তো সবসময় ওরকম কিছু দেখছি না। তবে ওই যে বললাম যে ভারতও তো বিদেশ, তো এই হিসেবে আপনি দেশি বলতে এটাই বলতে পারেন যে দেশের যারা আওয়ামী সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, সব লোক তো আর ভারতে চলে যায় নাই, বাংলাদেশে আছে। এবং যারা এখন আপনার সচিবালয়ে কর্মকর্তা আছে বলেন, পুলিশের মধ্যে আছে, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এরকম হয়েছে যে আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান বা কোনো জনসভা হচ্ছে, সেখানে পুলিশের লোকও স্লোগান ধরেছে। তো এই সব লোক তার দেশ থেকে পালিয়ে যায়নি। আমরা মাঝে মাঝে বিভিন্ন গণমাধ্যমে দেখি তাদের ছবিও ছাপা হয় যে ওই সময় আওয়ামী লীগের অমুক নেতার সাথে গিয়েছিলেন নির্বাচন কমিশন অফিসে, এখনো সে প্রমোশন পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন, এরকম। তো এই অর্থে তাহলে দেশেও রয়ে গেছে। আর যদি বিদেশি চক্রান্ত বলেন তাহলে ভারত তো প্রকাশ্যেই বলছে বিভিন্ন সময় এই সরকারের সাথে যে বনিবনা হচ্ছে না, তারা নির্বাচিত সরকার যেন অপেক্ষা করছে। ভারতীয় গণমাধ্যমগুলো একেবারে সাংবাদিকতার নীতিমালা ভুলে গিয়ে রীতিমতো প্রোপাগান্ডা চালাচ্ছে সরকারের বিরুদ্ধে। এই দেশি বিদেশি চক্রান্ত বলতে উনি হয়তো এটুকু বুঝিয়েছেন। তবে এখনো যে অভ্যুত্থান পরবর্তী যে ঐক্য রয়েছে বাংলাদেশের মানুষের মাঝে, রাজনৈতিক দলগুলোর মাঝে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে, এখনো সম্ভব যে এই ধরনের চক্রান্ত এগুলাকে পাত্তা না দিয়ে জনগণকে যদি নিয়ে সরকার চলে, এগুলো কাটানো সম্ভব। নিশ্চয়ই আমরা এখনো সম্ভব, শুধু দৃঢ়ভাবে বলতে চাই। আমরা মনে করি যে ফ্যাসিস্ট যেহেতু বিদায় হয়েছে, হয়তো খুনসুটি খুঁটিনাটি নিজেদের মধ্যে নানা রকম বিষয় থাকতে পারে, কিন্তু এটাকে বাস্তবায়ন এবং সম্ভব করা সম্ভব। আমরা আশা করি যে নিশ্চয়ই এই যে ধোঁয়াশা সেটি কেটে গিয়ে একটা জাতীয় নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে। এবং আমরা বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, ছাত্রদের সংগঠন এনসিপি বলি, বাম সংগঠন বলি, আন্দোলন পার্থবাহী যে দল, সেই দলের কথা আমি সবাই মিলে কিন্তু একটা ঐক্যের মাধ্যমে আমরা একটা গণতন্ত্রপনার দিকে যেতে পারবো। আমি একটু আপনার কাছে আসতে চাই মিস্টার হারুনুর রশিদ, যে সেটি হচ্ছে যে আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ সাহেব একটা মন্তব্য করেছেন, 5ই আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সেনাপ্রধানের বক্তব্যের জন্য দেশের মানুষ মুখিয়ে ছিল। নিশ্চয়ই আমরা নিজেরাই টেলিভিশনের সামনে
যখন দেখছিলাম যে আর কিছুক্ষণ পর সেনাপ্রধান বক্তব্য দেবেন, কিছুক্ষণ বক্তব্য দেবেন, যখনই সেনাপ্রধানের বক্তব্য প্রশ্ন আসছে তখন দেশের মানুষ বুঝে ফেলছে একটা কিছু ঘুরতে যাচ্ছে, কিন্তু বক্তব্যটা নিশ্চয়ই ইলিয়াস ভাই বলে মনে আছে কিনা কিছুক্ষণ পর পিছিয়ে যাচ্ছিল, প্রস্তুতির ব্যাপার ছিল, প্রস্তুতির ব্যাপার ছিল, বা কি করবেন সে ঘটে গেছে। তো দেশের মানুষ কিন্তু মুখিয়ে ছিল, সেই কারণে তিনি বলছেন এখন দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে সেনাপ্রধানের বক্তব্য দিলে সমস্যা কোথায়। সেটি কেউ কেউ বলেছে হয়তো যে সেনাপ্রধান রাজনৈতিক বিষয়ে তার হস্তক্ষেপ ঠিক আছে কিনা। তো আমির খসরু মাহমুদ সাহেবের এই বক্তব্যটা আপনি কিভাবে দেখেন? দেখুন, এখানে এই বিষয়ে আমার উত্তর দিতে গেলে আপনাকে এবং আমাকে আমার মনে হয় যে আরেকটু পেছন থেকে আসতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। রাষ্ট্রের কিছু সময় কিছু ক্রান্তিকাল যে কোনো জায়গায়, যেমন করে একটা পরিবারে কিছু সময় ক্রান্তিকাল অতিক্রান্ত হতে পারে, তেমনিভাবে একটি রাষ্ট্রেও কখনো কখনো এরকম ক্রান্তিকাল আসতে পারে। তো রাষ্ট্রের যখন ক্রান্তিকাল আসে তখন ওই রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু রাষ্ট্রের ওই ক্রান্তিকাল সময়টাকে ওভারকাম করবার জন্য তারা দায়িত্ব পালন করে। ঠিক সেরকম একটা সময়ে আমরা দেখেছি 5 অগাস্টে সেনাপ্রধান রাষ্ট্রের, আমি বলবো যে রাষ্ট্রের পক্ষেই বক্তব্য প্রদান করেছিলেন এবং আপামর জনসাধারণকে উনি যে মেসেজ দিয়েছিলেন সেই মেসেজের মাধ্যমে কিন্তু জনগণ একটা ভালো পরিবেশের দিকে যে আমরা যাচ্ছি সেটা বুঝতে পেরেছিলেন। ফ্যাসিস্ট পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। ফ্যাসিস্ট পালিয়ে গেছে তার অর্থ এই নয়, যেটা ইলিয়াস ভাই বললেন, যে তার লেজ কিন্তু বাংলাদেশে থেকে গেছে। এখন আপনি এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের এই লেজ কতদিনে নির্মূল করতে পারবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে সেনাপ্রধানের ব্যাপারে প্রশ্ন আসছে, আগামীকাল আপনার ব্যাপারে প্রশ্ন আসবে, পরশু আমার ব্যাপারে প্রশ্ন আসবে। এই প্রশ্নটা কারা উপস্থাপন করছে আপনাদেরকে আমাদেরকে অনুধাবন করতে হবে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাসিস্টের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, যারাই কিন্তু প্রতিনিয়ত এ ধরনের বিভিন্ন জায়গায় অপতৎপরতা সৃষ্টির মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে। এটা দৃশ্যমান বিষয়। এখন আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলিতে তারা অপতৎপরতা চালাচ্ছে, সেই জায়গাগুলিতে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমি এখানে বসে কথা বলছি, আমাদেরকে কাজ করতে হবে, সংস্কার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু আমি তো ওই জায়গায় নাই। তাহলে যারা ওই জায়গায় দায়িত্ব পালন করছে এই কাজগুলি তাদেরকে করতে হবে। আমরা ছোটবেলায় দেখেছি বোতলে লেখা থাকতো, পানির বোতলে লেখা থাকতো পানির অপর নাম জীবন। এখন কিন্তু আর সেই ক্যাম্পেইন নাই, এখন হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, মানে পানির মধ্যে ভেজাল আছে, যে কারণে কিন্তু ক্যাম্পেইনটা চেঞ্জ হয়ে গেছে, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তা আমি যদি বোতলের মধ্যে বিশুদ্ধ পানি না রেখে দূষিত পানি রেখে লেবেলে লিখে দিই যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আর সেই পানি যদি আমি পান করি তাহলে আমার অবস্থা কি হবে? আমি নিশ্চিত মৃত্যুবরণ করব, এটাই স্বাভাবিক। তাহলে ফ্যাসিস্টের দোসররা কিন্তু এইভাবে মোড়কবন্দি অবস্থায় আমাদের দেশে বিভিন্ন জায়গায় এখনো আছে। তারা আপনার রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে, বিশেষত সেনাবাহিনী, এবং যেহেতু আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষাপটে সেনাবাহিনী সরাসরি জনগণের প্রতিনিধিত্ব করে, আমরা বিগত দিনেও দেখেছি, যে কারণে অন্য দুইটা বাহিনীর ক্ষেত্রে কিন্তু এই কথা প্রযোজ্য হয় না। নৌবাহিনী এবং বিমান বাহিনীর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয় না। মানে সেনাবাহিনী আমরা দেখেছি 5 আগস্টে জনগণের কল্যাণে কাজ করেছে, জনগণের সাথে তারা, হ্যাঁ যদিও অনেক প্রশ্ন ছিল, অনেক জায়গায় প্রশ্ন আমরা দেখেছি, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখেছি, কিন্তু ওভারঅল মোটা দাগে সেনাবাহিনী কিন্তু দেশের স্বার্থেই কাজ করেছে আমি মনে করি। সেই কারণে দেশের প্রয়োজনে যদি সেনাবাহিনীর প্রধানকে আপনার বক্তব্য দেওয়া লাগে সেটা বক্তব্য দিবেন, আর সেই সিদ্ধান্ত তো আমি আপনি নিব না, সেই সিদ্ধান্ত অবশ্যই রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত আসবে। এবং সেখানে সেনাপ্রধানের যদি বক্তব্য দেওয়ার প্রয়োজন হয় দেশের মানুষের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, তাহলে কেন দিবেন না? জি নিশ্চয়ই। একটু ফ্ল্যাশব্যাকে যাই, নিশ্চয়ই 90-এর গণ আন্দোলনের কথা আমাদের একেবারে স্পষ্ট মনে আছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি আমান ভাই, খোকন ভাই, দুদু ভাই,
জহিরুদ্দিন স্বপন, অনেক নেতার কথাই এই মুহূর্তে সবার কথা বলছি না, সর্বদলীয় সবাই ছাত্র ঐক্য যেটি ছিল। তো সব মিলিয়ে যারা ছাত্র রাজনীতি করেছে সে সময়, তারা তো একটা 90-এর গণ অভ্যুত্থানের পর একটা পট পরিবর্তন করেছিল। তারা কেউ তো কোনো সময় সরকারের পদে বসতে চেয়েছে কিনা আমি দেখিনি। তারা পরবর্তী জাতীয় রাজনীতি এসছেন, তারপর রাজনীতি করেছেন। এবং একই সাথে যেহেতু সেনাবাহিনীর প্রসঙ্গটা যেহেতু বলছি আমরা, 90-এর গণ আন্দোলনের সময় কিন্তু আমরা দেখেছি সেই সময়কার সেনাপ্রধান কিন্তু এরশাদের সাথে বলেছেন যে তিনি আর জনগণের মুখোমুখি হবে না। একই কাজ কিন্তু এই 5ই আগস্টে কিন্তু আমাদের সম্মানিত সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানও কিন্তু তার নেতৃত্বে তার টিম সেই কাজটা করেছে। এখন সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থে দেশের সার্বিক বিষয়ে যদি কোনো মন্তব্য করে, যেটি জনাব আমির খসরু সাহেব বললেন এবং ভাইও বললেন, সেই জায়গায় আপনি কি কোথাও কোনো ঘাটতি মনে করেন কি? এটি দেওয়াটা কি কোনো অন্যায় বা অসুবিধা কিনা? এটা আসলে বলতে পারেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তৈরি হয়েছে আর কি। আমরা লক্ষ্য করেছি একটা সময় দেখতাম যে আইনাঙ্গনের যারা লোক বিচারপতিরা কোনো সামাজিক অনুষ্ঠানই যেত না, তাদের বিচার কার্যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য তারা একটু আড়ালে থাকতেন। সেনাবাহিনীরও তেমন কোনো সংবাদ বাইরে আসতো না, তারাও এদিকে তারাও তো আগ্রহী ছিল না। গণমাধ্যমও বা যারা একটু খোঁজখবর নিতে চেষ্টা করে তারাও ওইদিকে অতটা নিয়োজিত থাকতেন না। কিন্তু সময়ের সাথে সাথে বিষয়গুলো চেঞ্জ হয়ে আসছে। আপনি জানেন একটা সময় গণমাধ্যমে লোকের বাইরেও কিছু লোকের সাংবাদিকতা করার জন্য বাইরের থেকে কিছু প্রজেক্ট আসলো, এটাকে বলে আপনার সিটিজেন জার্নালিজম। তো বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে 2-3 জন এরা ট্রাই করছে, কয়েকটা গণমাধ্যম, যে জনগণ সাংবাদিক হবে। আর এখন তো জানেন যে ভিউ বাণিজ্য, ইউটিউব, ফেসবুক, এটা এসে যেটা হয়েছে, ঘরে ঘরে সাংবাদিক বা ঘরে ঘরে টেলিভিশন। তো খবর আর কোনোটা বাদ নাই আর কি। আজকে এই বাসায় কি রান্না হলো সেটাও আপনি ইউটিউবে পাচ্ছেন খবরে, সেখানে সেনাবাহিনী, বিচার বিভাগ, কোনো কিছু আর খবরের বাইরে নাই। তো যারা এই জিনিসটা মাথায় রেখেছে যে সেনাবাহিনী কেন কথা বলবে, বিচারপতিরা কেন যাবে অন্য অনুষ্ঠানে, এটা অনেক পুরনো ধারণার থেকে বলে। আজকে যে তথ্যের অবাধ প্রবাহ, সবার সাথে সবার নেটওয়ার্কিং, এই জায়গাগুলোতে এসে ওই রকম আর কঠোর অবস্থা নাই যে একে পাওয়া যাবে না, অমুক কথা বলবে না। তো সেইখানে জাতি, উনি হারুন ভাই যেটা বলতেছিলেন যে জাতির প্রয়োজনেই 5ই আগস্টে উনি সামনে এসেছেন, কথা বলেছেন। আপনি খেয়াল করে দেখেন, ওই যে আপনি নিজে উদাহরণ দিলেন জেনারেল নুরুদ্দিনের কথা, এর আগেও এসছে। এত মিডিয়া ছিল না, এত প্রচার যন্ত্র ছিল না বলে লোকজন এত জানতো না। কিন্তু রাজনীতির বৈঠক আড়ালে, সামনে, প্রকাশ্যে সবসময় হয়ে আসছে। এই রাজনীতিটাই এরকম যে আপনাকে নেগোশিয়েট করতে হবে, আপনাকে অংশীজনদের সাথে বসতে হবে। সেটা কখনো পর্দার আড়ালে, কখনো প্রকাশ্যে হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমি যেহেতু বললাম যে এখন তথ্য প্রবাহ অবাধ এবং এখন কেউ আর আড়ালে থাকতে চায় না, চলে আসে সামনে। তো সেই হিসাবে যদি আপনি বিচারপতিদের আপনার ইন্টারভিউ পান, আপনি রাজনীতিবিদরা তো আছেই, তো সেইখানে পুলিশের লোকজনও বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলে থাকেন। তো সেনাবাহিনী এরকম ক্রান্তিকালে সামনে আসছে বা কথা বলবে, এটা খুব একটা অস্বাভাবিক কোনো বিষয় না। আমি একটু যোগ করতে চাই, যেমন দেখেন কোনো নির্বাচন যখন আসে, বিশেষ করে বিরোধী দল থেকে বলা হয় বা সব সরকারি দল ছাড়া বাকি সব দলবার স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা সেনাবাহিনীকে চাই, তখন চাইতে পারি। আবার যখন মহা দুর্যোগ হয় দেশের মধ্যে, আমরা প্রত্যেকটা দুর্যোগে দেখি যে সেনাবাহিনী গিয়ে সেখানে কিন্তু তারা সেখানে মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা যদি আমাদের হাতির ঝিলের কথাটাই ধরি, এই যে হাতির আপনি এখনকার কথাই বলেন না কেন, সেনাবাহিনী আছে না টহলে? সেনাবাহিনী তো বেরাকে না, 5ই আগস্ট পরে থেকে সেনাবাহিনী পুলিশের সাথেই রয়েছে। বরঞ্চ আমরা যেটা জানি যে সেনাবাহিনী চাচ্ছে যে আমাদেরকে মুক্তি দেন, দ্রুত যাতে আমরা বেরাকে ফিরে যেতে পারি। আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের সামনে পরে কারা, পুলিশ, আনসার, এরা তো প্রতিনিয়ত যখন আমার সাথে তাদের ইন্টারেকশন হয়, রাস্তাঘাটে দেখা হয়, তখন ওই যে তার যে নিরাপত্তা কর্মী হিসেবে যে আভিজাত্য বা আমার সাথে নাগরিকের যে দূরত্ব, এটা কিন্তু থাকে না। অনেকটা কাছাকাছি আসার ফলে এক ধরনের রিলেশন তৈরি হয়ে যায়। তো সেনাবাহিনী হচ্ছে সবসময় আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বিদেশি শক্তির কে মোকাবেলা করার জন্য মূলত তৈরি। আর দেশীয় দুর্যোগ এটা সেটা তো আসে, তারা কাজ করে। কিন্তু এরকম দিনের পর দিন, মাসের পর মাস সিভিল প্রশাসনের সাথে মিলে থাকার কথা না। আর যখন তারা থাকছে তখন তারা কিন্তু সাধারণ হয়ে আসছে। এবং একটা রাস্তাঘাটের আলোচনা, মানুষজন যারা যায় আসে দেখে যে সেনাবাহিনী যদি এইভাবে মোড়ে মোড়ে বসে থাকে, গল্প টল্প করে, বাদাম টাদাম খায়, 2 দিন পর আনসারের মতো হয়ে যাবে তো তাদের অবস্থান। তো ফলে সেনাবাহিনীও কিন্তু চায় না যে ব্যারাক থেকে বাইরে থাকতে, কিন্তু জাতির প্রয়োজনে বা যে সিচুয়েশন চলছে এই কারণে হয়তো তারা থাকছে। তো আপনি প্রতিদিন সেনাবাহিনী মার্কেটের মোড়ে পাচ্ছেন, ট্রাফিকিং মোড়ে পাচ্ছেন, আপনার কাছে অসুবিধা হচ্ছে না। আর তারা যদি একটা কথা বলে ফেলে যে এই হচ্ছে, এরকম হওয়া উচিত না, বা তারা একটা পরামর্শ দিল,
এক অর্থে তো বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে তারাও একটা অংশীজন, একটা পরামর্শ তো দিতেই পারে। হ্যাঁ, এখন একটা কথা থাকতে পারে যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেনাবাহিনী, অন্যান্য যে অর্গানগুলো আছে, তারা হয়তো নিজেরা বসে এটা আলোচনা করে নিলে ভালো হতো আর কি। কিন্তু হয়তো সে পরিবেশ ছিল না, যে কারণে এরকম বলতে হয়েছে তাকে। আপনি লক্ষ্য করে দেখেন যে বিএনপি স্থায়ী কমিটি নেতা সম্ভবত সালাউদ্দিন আহমেদ আরো দু একজন বলছেন যে তারা চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করবেন বলে সময় পাচ্ছেন না। আবার অন্য দু একজন বললেই, সকালে বললে বিকেলে দেখা করতে পারছেন। তাহলে আমার যেটা মনে হয় যে ওনার এই পদত্যাগের কথা, সেনাবাহিনীর এই বক্তব্য, সবকিছুর মূলে আসলে একটা গ্যাপ তৈরি হয়েছিল কোনো না কোনো কারণে। হতে পারে যে চিফ অ্যাডভাইজার অনেক ব্যস্ততা, বা আর অন্য কাজ নিয়ে ব্যস্ত, বা আরো অনেকের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, বাইরের থেকে লোকজন আসে, তো সেই কারণে হয়তো একটা গ্যাপ তৈরি হয়েছিল। আর এই গ্যাপের কারণেই অভিমান বা আবেগ আসছিল। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে অনুরাগ বিরাগের সুযোগ নাই, ওই হারুন ভাইয়ের বক্তব্যে ওই কথাগুলো আসছে। তো এটা না থাকলে ভালো হতো। কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করতো, যেহেতু ভদ্রলোক রাজনীতিক লোক না, রাজনীতিবিদরা কিন্তু অনেক কিছু সহ্য করতে পারে, অনেকভাবে কথা বলতে পারে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কথা বলছেন। জি জি জি, প্রফেসর ইউনূস সাহেব তো আসলে আমরা তাকে কর্মবীর হিসেবে চিনি, কাজের মানুষ হিসেবে চিনি। এই রাজনৈতিক নেতাদের যে একটা মোটিভেশন দেওয়ার যে ক্ষমতাটা থাকে, বা মানুষের সাথে বেড়ে ওঠার, ওনারটা কিন্তু ঠিক ওরকম না। উনি অনেকটা উঠান বৈঠক করে উঠে আসছেন, তো সেখানে বেশিরভাগ মানুষই তার কথা শুনেছে, বা একটা আন্তরিক পরিবেশ জোবরাগ্রাম থেকে, জি জোবরাগ্রাম থেকে আসছে। কিন্তু ওই বিরুদ্ধ শক্তির সাথে ওইভাবে তাকে ফাইট করতে হয়নি, উনি মোটিভেশন করতে করতে এই জায়গায় চলে আসছেন। কিন্তু রাজনীতিতে তো সব ধরনের লোকই থাকে, আপনার যে লাঠিয়ালও থাকে, আপনার তাত্ত্বিকও থাকে, আপনার কর্মীও থাকে, বিজ্ঞানীও থাকে। এই সব ধরনের লোকদের নিয়ে যাদের খেলাধুলা, তারাই তো রাজনীতিবিদ হয়। তো এই জায়গায় তার একটু ঘাটতি থাকতেই পারে। তো সেই কারণেই হয়তো এক ধরনের তৈরি হয়েছিল, একটা ভ্যাকুয়াম। সেটা সেনাপ্রধানের বক্তব্য, অন্য রাজনৈতিক নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে মনে হয় কিছুটা কেটে গেছে। আর তার ফলেই আজকেও আপনি লক্ষ্য করেছেন যে সেনাবাহিনী একটি প্রেস কনফারেন্স করেছে। এগুলো তো নতুন জিনিস। আপনি কি আগে দেখেছেন যে কথায় কথায় সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে? এখন তো সেনাবাহিনী করে, র্যাব করে, পিবিআই করে, নানান জনই করে। তো এগুলো সময়ের চাহিদা, এগুলো মেনে নিতে হবে আর কি। অত এক জায়গায় জেদ করে বসে থাকলে ওরা যে অমুক কথা বলবে না, অমুক খালি কাজই করবে, এরকম বোধহয় এখন আসলে ভাবার দিন চলে গেছে। নিশ্চয় নিশ্চয়। আমরা আবার একটা বিরতি নিই এবং আমরা আলোচনা যেটা বুঝতে পারলাম, প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সাধারণের অসাধারণ হিসেবে মূল্যায়িত করতে পারি। 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পর বা পূর্ববর্তী এবং পরবর্তী সময় তারা যেভাবে দেশের টালমাটাল অবস্থাকে মোকাবেলা করবার জন্য জনগণের সাথে অংশীজন হিসেবে কাজ করছে, আমরা মনে করি তারা আসলেই সাধারণের অসাধারণ। আমরা প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও বিরতির পর আমাদের দুজন অতিথি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবার একটা বিরতি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ব্রডকাস্ট জার্নাল সেন্টারের বিজেসির সম্মানিত সদস্য সচিব ও RTVর হেড অফ নিউজ সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন, রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংগতির আহ্বায়ক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ মুহূর্তের আলোচনায় একটু ইলিয়াস ভাই, এটা বারবার প্রসঙ্গে আসছে, যদিও এই ধরনের শঙ্কার কোনো কারণ নাই, তবু আপনাকে জানতে চাই যে দেশের চলমান পরিস্থিতিকে নতুনভাবে কি কোনো 1-11 কোনো সংখ্যা কি আপনারা দেখতে পান কিনা যে অবস্থার মধ্যে বিরাজ করছে? এটা আসলে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি, বাংলাদেশের রাজনীতিতে কথাবার্তার এবং বিতর্কের কখনোই অভাব নাই। এটা যখন ধরেন স্বৈরাচারের শাসন দেখেছি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখেছি, সবসময় একটা ভাইস ভার্সা একটা বিতর্ক থাকে। এটা অনেকটা বিউটি আর কি পলিটিক্সের। তো ওরকম এই 1/11-এর বিষয়টা কিছুদিন যাবৎ সামনে চলে আসছে, আলাপ হচ্ছে। তো আগের 1/11-এ তো আমরা সক্রিয় সাংবাদিক ছিলাম, মাঠে ময়দানে কাজ করছি, তখনও যে দেখেছি যে কি কারণে কি পরিস্থিতিতে 1/11। এবারের চরিত্রের সাথে ওটা অতটা মেলে না আমার অভিজ্ঞতা থেকে যদি বলি। কার মনে কি আছে বা কোন সিচুয়েশনে কি হবে, হয়তো কোনো আপনার গ্রামারেই পড়বে না, এমন কিছু ঘটে যাবে। কিন্তু আপাতত অভিজ্ঞতা থেকে যেটি মিলিয়ে দেখি যে সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে আর 1/11-এর মতো যদি কিছু হতোই, আরো আগেই হতে পারত, সেই সুযোগ ছিল। তো এই কারণে বলি যে সেরকম সম্ভাবনা আপাতত দেখছি না। তবে এই যে রাজনীতিতে এই বিতর্কগুলো আনে, এক একটা গ্রুপ এক একটা সাপ্লাই দেয় আর কি জিনিসগুলো, যে কাকে কিভাবে ঘায়েল করা যাবে। আপনি দেখেন যে প্রধান উপদেষ্টার সাথে সব ধরনের রাজনৈতিক দলগুলোই দেখা করলো, সান্ত্বনামূলক আলোচনা হয়েছে। এই জিনিসটাকেও কেউ কেউ ক্যাশ করছে এইভাবে যে ইউনূস সাহেবের সরকার তো টালমাটাল ছিল,
এরকম একটা নাটকীয় অবস্থা তৈরি করে উনি রিনিউ করে নিলেন আর কি, যে সব দল আবারও গিয়ে তার প্রতি আস্থা দিয়ে আসলেন, উনি আরো শক্তিশালী হলেন। এখন হয়তো উনি আরো অনেক কিছু করে ফেলবেন যেটা এতদিন করতে পারছিলেন না। এখন এই কথা তথ্য প্রমাণ কেমনে কি আপনারা প্রমাণ করবেন, ভবিষ্যতে কি করছে তার উপরে দেখে এখন আপনি হয়তো হাইপোথেটিক্যালি কিছু ভাবতে পারেন। তো ওরকমই একটা জায়গা থেকে আমার মনে হয় যে 111 ব্যাপারটা সাপ্লাই করা হয়েছে রাজনীতিতে, এইটা বলার এক পক্ষ আরেক পক্ষরে বলে ঘায়েল করার চেষ্টা করছে। তো সাংবাদিকতার প্রয়োজনেই আপনার এনসিপি, বিএনপি, জামাত এরকম অনেক নেতাদের সাথেই আমাদের বিভিন্ন সময় কথাবার্তা হয়ে থাকে। সেটা দেখেছি যেটা গণমাধ্যমে যে পরিমাণ বিতর্ক একজন আরেকজনকে আঘাত করে কথা বলছে, কিন্তু তাদের সাথে যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হচ্ছে, তাদের নিজেদের মধ্যে যে কথা হচ্ছে, এটা দেখে কিন্তু মনে হয় না যে এতটা শত্রু ভাবাপন্ন একে অপরের প্রতি হয়েছে। বিশেষ গত ইফতারের সময় আমরা দেখেছি যে যেভাবে পাশাপাশি বসে সেই সময় তো মানে ইফতার একটা ধর্মীয় বিষয় বা আমাদের দেশে এটা কালচারই হয়ে গেছে, সবাই সবার দাওয়াতে যায়, একখানে যায়, ওটা যদি বাদও দিই, এই সময় যে উত্তপ্ত বিতর্ক হচ্ছে, এই সময়েও বিভিন্ন জায়গায় তারা একত্র হচ্ছে এবং তাদের সাথে আলাপ করলে বোঝা যায় যে এতটা শত্রু ভাবাপন্ন না তারা, বরঞ্চ যদি কথাবার্তা মিলে যায়, একটা নির্বাচনী রোডম্যাপ চলে আসে, এই যাদেরকে মনে হচ্ছে যে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, তাদের মধ্যে নির্বাচনী জোটও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তো 111 এর আপনার প্রশ্নে যদি আসি, তো এটা একটা টার্ম চলে আসছে একদল আরেক দলকে ঘায়েল করার জন্য বা একটা বিতর্ক উস্কানোর জন্য একটা আলোচনা হচ্ছে, কিন্তু সিম্পটম দেখে এরকম এখনো মনে হয় না আমার কাছে সেরকম কোনো শঙ্কার কারণ নাই। আমি মিস্টার হারুনুর রশিদ, আমরা বর্তমান প্রেক্ষাপটে যেটি খুবই আশাবাদী কথা বললেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলবার চেষ্টা করেন, আসলে এই ধরনের বড় কোনো শঙ্কা নেই। এবং যদিও রাজনীতির বাহাস, গণতন্ত্রের বিউটি, যদি একই কথা সবাই বলে তারা তার গণতন্ত্র হলো না, তারা তো মত দ্বিমত আর থাকলো না, বিতর্ক থাকলো না, রাজনীতি থাকলো না। কিন্তু এরপরও 5ই আগস্টে যেভাবে সবাই সংগঠিত ছিল, সেই সংগঠিত অবস্থান কিন্তু বলতে গেলে এখন সেখান থেকে ঘাটতি ঘটেছে। সে অবস্থায় কি ফ্যাসিজম কি আবার ফিরে আসার কোনো শঙ্কা দেখা যায় কিনা? কারণ হঠাৎ করে ওবায়দুল কাদের সাহেব কেন ভারতীয় একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে যাবেন? তিনি বলেছেন যে তিনি বাথরুমে 5 ঘন্টা পালিয়েছিলেন, তিনি এটা করেছেন, তাকে একটা সিএনজিতে করে কোথায় নিয়ে গেল। তো তার এই সাক্ষাৎকার দেওয়ার অর্থ দিয়ে তিনি কি বোঝানোর চেষ্টা করছেন? এবং একই সাথে এই ধরনের যে সকলের মধ্যে সকলের যে একটা ঐক্যের অভাব, তাতে কি ফ্যাসিজম ফিরে আসার কোনো শঙ্কা আছে কিনা? দেখুন, আপনি যথার্থই বলেছেন, যখন কোনো জায়গায় মতপার্থক্য দেখা দেয় এবং সেই মতপার্থক্যের ভিত্তিতে যদি কোনো মতবিরোধ তৈরি হয়, তাহলে সেই জায়গায় কিন্তু সুবিধাবাদী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করে। এটাই বাস্তবতা, এটা আমরা দেখেছি। এটা আপনার পরিবারে হয়, সমাজে হয়, রাষ্ট্রে, সব জায়গায় হয়ে থাকে এবং বিশ্বের ইতিহাসে অনেক নজির আছে এ ধরনের ঘটনা আমরা দেখেছি। ফ্যাসিবাদ আসবে কি আসবে না সেটা অনেক পরের কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা আমি বলতে চাই আপনার প্রশ্নের মাধ্যমে, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের যারা দোসর আছে তারা কিন্তু আমার আপনার মধ্যে, অর্থাৎ বর্তমানে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি বাংলাদেশে আছে, বিশেষ করে জুলাই অংশীজন হিসাবে যারা রাজনীতিতে এখন দৃশ্যমান আছে, তাদের ভেতরে একটা অনৈক্য এবং ফাটলের চেষ্টা কিন্তু করে যাচ্ছে এই আওয়ামী দোসররা। এই চেষ্টায় যদি কারো সাথে তাদের এতটুকু সখ্যতা তৈরি হয়, তাহলে সেই সখ্যতার মধ্য দিয়ে তারা দীর্ঘমেয়াদী বাংলাদেশে দীর্ঘমেয়াদী এই রাজনৈতিক দলগুলির মধ্যে একটা বিভাজন তৈরি করবার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। একথা অস্বীকার করবার কোনো কারণ নেই। আজকে ওবায়দুল কাদের সাহেব যে কথাগুলি বলেছেন, যে উনি বাথরুমের মধ্যে 5 ঘন্টা লুকিয়েছিলেন, ওনাকে কেউ কেউ সহযোগিতা করেছে এবং যাদেরকে ইন্ডিকেশন করেছেন উনি যে কারা সহযোগিতা করেছে, আমি তো মনে করি এই কথার মধ্য দিয়ে উনি নতুন করে আর একটা বিভাজন তৈরি করার চেষ্টা করেছেন। যদি সত্যিকার অর্থে ওনাকে কেউ সহযোগিতা করে নাও থাকেন, আমি মনে করি যে উনি এই কথা ইন্টেনশনালি বলেছেন। এই কারণে বলেছেন যে এখন বিএনপি আছে, জামাত আছে, আমরা আছি, এনসিপি আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে এবং একটা নির্বাচনী পরিবেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশে যে দীর্ঘদিনের
নির্বাচনমুখী যে পরিবেশ ছিল না, সেই পরিবেশ তৈরির ক্ষেত্রে কিন্তু বর্তমান রাজনৈতিক দলগুলির সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস কাজ করে যাচ্ছেন। এবং সেই জায়গায় যদি বাধাগ্রস্ত করা যায় তাহলে তো এটা এক প্রকার সফলতা আমি মনে করব। সেই কারণে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন, দেশ এবং দেশের বাইরে থেকেও তারা চেষ্টা করছেন। আমরা তো গত কয়েকদিন আগেও দেখেছি, এটা কতটুকু সত্যি আমি বলতে পারবো না, ইলিয়াস ভাইরা আপনারা ভালো বলতে পারবেন যেহেতু আপনারা গণমাধ্যমের সাথে আছেন। কিছুদিন আগেও তো শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন এবং বিভিন্ন জায়গায় সংগঠিত করবার চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের কয়েকটা জায়গায় খণ্ডিত মিছিল হয়েছে, আমরা 0 পয়েন্টে দেখেছি ওখানে মিছিল হয়েছে, বাড্ডারের দিকে মিছিল হয়েছে। তো এগুলির মধ্যে তারা কি বার্তা দিতে চাচ্ছেন? তারা চাচ্ছেন আমাদের মধ্যে বিভাজনটা যেন স্থায়ী রূপ ধারণ করে, যে বিভাজনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের নতুন করে আরেকটি পরিবেশ তৈরি করতে পারে, যে পরিবেশের মধ্য দিয়ে ফ্যাসিবাদে যারা ছিল তারা বাংলাদেশে আবার যেন মাথা চাড়া দিয়ে উঠতে পারে, এটা তাদের চাওয়া। কিন্তু আমি একটা জায়গায় কথা বলতে চাই, রাজনীতি আসলে কি এবং রাজনীতি কারা করবে? আপনার একটা দেশকে সুস্থ এবং সমৃদ্ধির একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে ভালো মানুষদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভালো মানুষদেরকে রাজনীতিতে স্বেচ্ছায় আসতে হবে। ভালো মানুষরা যদি রাজনীতিতে না আসতে পারে তাহলে পরিচালিত কারা করবে? রাজনৈতিক দলরাই তো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আর সেখানে যদি ভালো মানুষের সম্পৃক্ততা না থাকে তাহলে স্বভাবতই খারাপ মানুষ দ্বারাই রাষ্ট্র পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে। তাহলে আপনি যত টাকা দিয়ে প্লেন বানান না কেন, যদি আপনার পাইলট ভালো না থাকে তাহলে ওই প্লেন কিন্তু উড়বে না, এটাই বাস্তবতা। তো আপনার ভালো মানুষ যদি রাজনীতিতে সম্পৃক্ত না হয় তাহলে কিন্তু আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করবার স্বপ্ন দেখি, বিশেষ করে আমরা বিগত 53-54 বছরে যারা এদেশের সাধারণ মানুষ, বিশেষত রাজনীতিবিদদের প্রতি কিন্তু সাধারণ মানুষের আস্থা অনেক, এবং রাজনীতিবিদদের মাধ্যমে কিন্তু এদেশের অনেক কিছু অর্জিত হয়েছে। সেই অর্জনের জায়গায় আমি মনে করি রাজনীতিবিদরা বর্তমানে এসে একটা প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছে এবং হয়েছে, বিগত 17 বছরেও আমরা দেখেছি হয়েছে। এর পেছনে কারণ হচ্ছে রাজনীতিতে সত্যিকার অর্থে ভালো মানুষদের সম্পৃক্ততা কম ঘটেছে, যে কারণে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতার মধ্য দিয়ে রাজনীতিবিদদেরকে এখন বিশ্বাস করতে চান না সাধারণ মানুষ, এবং ভালো মানুষ হিসাবে তাদেরকে কোনোভাবেই 60 মার্ক, আমাদের সময় তো ফার্স্ট ডিভিশন ছিল 60 মার্কে, 60 মার্ক দিতে চান না। মনে করেন রাজনীতি মানেই দখলদারিত্ব, রাজনীতি মানেই হানাহানি, রাজনীতি মানেই ভাঙচুর, এগুলি। কিন্তু এসবের বাইরে গিয়েও যে একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য রাজনীতিবিদদের সুশৃঙ্খল পদ্ধতিতে কার্যক্রম করবার সুচিন্তিতভাবে ধারণা থাকতে পারে, মত প্রকাশ থাকতে পারে, কার্যক্রম থাকতে পারে, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। বিকজ রাজনীতিবিদরা আমরা দেখেছি কম্প্রোমাইজ করে ফেলেছে। আমরা 71-এ দেখি নাই যে অনেক রাজনীতিবিদরাই কিন্তু বাংলাদেশকে স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছে, এবং 71-এ যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জিত হয়েছে রাজনীতিবিদদের নেতৃত্বের মাধ্যমেই তো, তাই না? এটা তো আর দ্বিমত করবার সুযোগ নেই। সাধারণ মানুষ তাদের ডাকেই সাড়া দিয়েছে, তাদের ডাকেই কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা হয়েছে। রাজনীতিবিদরাই সেখানে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে কেন সেই রাজনীতিবিদরা প্রশ্নবিদ্ধ জায়গায় দাঁড়িয়ে গেছে? এই কারণেই দাঁড়িয়ে গেছে, তখন যারা ভালো কাজ করেছিল পরবর্তীতে ওই লোকগুলি কিন্তু অর্থবিত্তের কাছে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন, যে কারণে আজকের সময়ে এসে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। যে কারণে আমি সর্বশেষ এটুকু বলবো যে অবশ্যই ভালো মানুষদেরকে রাজনীতিতে আসতে হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে, শুধুমাত্র অভিযোগ করলেই হবে না, চেয়ার কখনো ফাঁকা থাকে না। নিশ্চয়ই। আমি শেষ মুহূর্তে ইলিয়াস ভাই আপনার কাছে আসি, একদম 1 মিনিট। আমরা এখন যে বিষয়টা, আমরা তো একটা প্রধান দল হিসেবে বিএনপিকেই দেশের মানুষ এখন, এছাড়া তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ যেহেতু দেশে নাই, প্রধান দল হিসেবে বিএনপি রয়েছে, জামাত ইসলাম রয়েছে, পরবর্তীতে দেশে নাই এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তো সে অবস্থায় এই যে একটা ঐক্যের জন্য আপনি সংবাদের সাথেই থাকেন, সংবাদের মানুষ হিসাবে
আপনি নিজের যদি পর্যবেক্ষণটা বলেন যে আমাদের আসলে নেক্সট স্টেপে কি করণীয়, সংক্ষেপে যদি বলেন একটু। প্রথমে ওই যে দেশকে গুরুত্ব দিতে হবে, দলকে না। এবং দেশের মানুষকে যদি আপনি ভালো রাখতে চান, রাজনীতি তো এই জন্যই, যে দফা নিয়েই আসুক না কেন, তাদের মূল কথা কিন্তু যে জনকল্যাণ করতে চায়, জনসেবা করতে চায়, দেশ সেবা করতে চায়। তাহলে দেশ সেবা করতে চাইলে যে আমি একভাবে চাই, আপনি একভাবে চান, উনি আরেকভাবে চায়, কিন্তু টার্গেট তো একই, দেশ সেবা করা। তাহলে আমরা তিনজনে বসে আমরা করি না কেন যে আমার যে সমস্যা আমি যেভাবে চাচ্ছি আপনার সাথে মিলছে না, কোন জায়গাটা মিলছে না, সেটা একটু ছেটে ফেললে বা সমন্বয় করলে তো হয়। আর জানেন তো যে আন্দোলনটা সফল হয়েছে সমন্বয়কদের সুন্দর সমন্বয়ের জন্য। সেই সমন্বয়করাই এখন দল গঠন করেছে, অথচ সমন্বয় ঠিকমতো হচ্ছে না। তার মানে এখানে লোভ, স্বার্থ, নানান রকম ইন্ধন এসব ঢুকেছে। তো আপনি যদি দেশকে এবং জনগণকে মাথায় রাখেন, প্রায়োরিটি দেন, তাহলে এই যে ছোটখাটো যে তর্ক বিতর্ক এগুলো থাকবে না, এগুলা চলে যাবে এবং একসাথে ঐক্য নিয়েই দেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। জি, ধন্যবাদ জানাতে চাই আমাদের দুজন অতিথি, সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যেটা বললাম, সবার আগে কিন্তু দেশ এবং এই দেশের জন্য গণতান্ত্রিক যে পদযাত্রা আমরা শুরু করেছি, যে পদযাত্রাকে গত 17 বছর ফ্যাসিজম টেনে ধরে রেখেছিল, সেটাই কিন্তু অগ্রসর করবার জন্য আমরা আমাদের প্রবীণ এবং নবীনরা মিলে কিন্তু হাতে হাত রেখে, আমরা কাঁধে কাঁধে রেখে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই প্রত্যাশায় আমাদের আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা রাতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রি। আজকের আলোচনার যে বিষয়, সেটি আমরা শিরোনাম ঠিক করেছি জাতীয় ঐক্য নির্বাচন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে কিছুটা হলো একটা টানাপোড়েন চলছে। বিশেষ করে তিনটি যে দল, প্রধান দল বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপি, প্রত্যেকের মধ্যেই একটা যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, যে সৌন্দর্য আমরা 5ই আগস্টের পূর্ববর্তী এবং 5ই আগস্টের পরবর্তী সময় কিছু সময় দেখছি, সেটির মধ্যে টানাপোড়েন চলছে এবং সেই কারণে নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী আলাপ আলোচনা, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাই আমরা ঠিক করেছি জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে আজকে আলোচনা করব এবং এই আলোচনা অত্যন্ত উপযুক্ত একজন অতিথি আমাদের সাথে রয়েছেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্মানিত সদস্য সচিব, RTV হেড অফ নিউজ, সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয় যুব সংগঠনের আহ্বায়ক, আন্দালিব পার্থ ভাইয়ের সংগঠন যেটি, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকেই স্বাগত জানাই। আমি আলোচনাটা শুরু করতে চাই ইলিয়াস হোসেন ভাই আপনাকে দিয়ে, এবং সেটি বলছিলাম খানিকটা যে 9.5 মাস প্রায় শেষ হয়ে গিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের 9.5 মাস শেষ হয়ে যাওয়ার পর আমরা সংস্কার, নির্বাচন, ঐক্য, সেকেন্ড রিপাবলিক, সংবিধান সংস্করণ, সংবিধান পরিবর্তন, নানা কিছু নানামুখী আলোচনা চলছে। এর মধ্যেই আমরা দেখেছি গত দুদিন আগেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ করা না করা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিবিসিতে জনাব নাহিদ, এনসিপির প্রধান, তিনি বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে দেওয়া যাবে না। এর পরপরই আমরা দেখেছি বিএনপি, জামায়াত ইসলাম সহ প্রায় দলগুলোই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। বিএনপি তাদের যে কথাই সেটাই তারা অনড় রয়েছেন, তারা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এবং রোডম্যাপ চায়। জামায়াত ইসলাম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আহ্বান জানাচ্ছে এবং অন্যদিকে এনসিপি তারা বলছে যে পূর্ববর্তী যত নির্বাচন আওয়ামী লীগের আমলে হয়েছিল সব নির্বাচন বাতিল করতে হবে, যে বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সংবিধান সংশোধনের কথা বলছেন, নানা কিছু তারা প্রত্যাশা করছেন। তো এই অবস্থায় যে জাতীয় নির্বাচন, গত 15-16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সেই প্রেক্ষাপটে আপনি এই নির্বাচনটা কবে হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রত্যাশা, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ওই যে আপনি যেটা বললেন যে বিভিন্ন জনের বিভিন্ন প্রত্যাশা, তো সেইখানে আমার মতো করে বলা সেটাও কারো না কারোর সাথে হয়তো মিলে যাবে আর কি। তো যেহেতু চাওয়া নানান জনের নানান রকম, এবং এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে আমরা জানি যে দেশে এখন বিএনপি প্রধান রাজনৈতিক দল, সাথে জামাত আছে, এনসিপি আছে, আরও যারা আছে, তো প্রত্যেকেরই একটা নির্দিষ্ট চাওয়া পাওয়া আছে। কিন্তু কমন একটা ইন্টারেস্ট কিন্তু আছে, নির্বাচন হবে না, করব না, এটা কিন্তু কেউ বলছে না। একটু আগে আর পরে কেউ চাচ্ছেন যে বৃহৎ সংস্কার করে তারপরে নির্বাচন, কেউ আছে যে প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন। যেখানে বিএনপি ডিসেম্বরেই চাচ্ছে, জামাত আবার বলছে যে এপ্রিলের ওদিকে যাওয়া ঠিক হবে না। তার মানে সে ডিসেম্বরে না থাকলেও আপনার অন্তর্বর্তী সরকার ঘোষিত যে সময়, যে জুনের মধ্যে হবে, তার থেকেও কিন্তু জামাত একটু এগিয়ে যাচ্ছে। আর এনসিপি বলছে যে তাদের জনতার নির্বাচন যাতে না হয়, আরও বেশি সংস্কার করে এই জায়গাগুলো ঠিক করে এটা করা। কিন্তু আপনি যেভাবে শুরু করছেন বিষয়টা আসলে তাই, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে এবং 16 বছর ভোট দিতে পারে না। এই ভোট দিতে না পারার যে যন্ত্রণা,
এবং একতরফাভাবে ইলেকশন বা সরকার তার ক্ষমতাকে লম্বা করার জন্য বিভিন্ন সময় নির্বাচনের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ সরকার। তো সেটার ফলে হয়েছে কি যে সরকার ছিল ঠিকই দেশে, কিন্তু জনগণের সরকার ছিল না, মানে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়নি। তো এখনো এই সরকার হয়তো সংস্কার করছে বা দেশের যে যে জায়গায় সরকার ফ্যাসিস্ট হয়ে যায় সেই জায়গাগুলো সংস্কার করলে পরে ভবিষ্যতে সেটা হবে না, এই বড় বড় ভালো ভালো কথাগুলো বলছেন ঠিকই, কিন্তু তারাও তো অনির্বাচিত সরকার, এবং অনির্বাচিত সরকারের মেয়াদ কতটা হতে পারে। ইতিমধ্যেই আপনি জানেন যে করিডোরের কথা বলেন, চট্টগ্রাম বন্দরের কথা বলেন, নানান রকম স্পর্শকাতর ইস্যু সামনে চলে এসছে যে এই সরকারের কি সেই ম্যান্ডেট আছে কিনা। তো যারা এই সরকারকে নিয়োগ দিয়েছে তারা অবশ্য বলে যে হ্যাঁ, জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। তো এখন আবার অন্য রাজনৈতিক দল যারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তারাও তো বলছে জনগণই তাদেরকে নির্বাচন করার কথা বলছে। এখন জনগণই হচ্ছে সবার মূল টার্গেট, কিন্তু কিন্তু জনগণ কখন কথা বলে? জনগণ কথা বলে এক ইলেকশনের মাধ্যমে, আর না হলে একটা অভ্যুত্থানের মাধ্যমে। তো অভ্যুত্থানের মাধ্যমে বলে হাসিনা সরকারকে বিদায় করেছে। এখন চায় আসলে জনগণ নির্বাচন চায়, যে কবে কিভাবে। তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন কিছু সমস্যা কিন্তু হচ্ছে দেশে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। আপনি দিন দুপুরে ছিনতাই হচ্ছে, যেখানে সেখানে মব হচ্ছে, আইন হাতে তুলে নিচ্ছে, মন চাইলেই রাস্তা ব্লক করে ফেলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেভাবে আন্দোলনে নামছে সেটাও রেকর্ড ভঙ্গ করে ফেলছে আর কি। এবং যে সমস্ত ইস্যুতে কোনো কোনো ক্ষেত্রে সেই ইস্যু কারো কারো হয়তো বা নির্দিষ্ট একটা অফিসের মধ্যে বা নির্দিষ্ট একটা পেশার লোকে হতে পারে, তার জন্য সারা দেশবাসীর যন্ত্রণার মধ্যে রাখা বা চাপ দেওয়া খুব একটা যুক্তিযুক্ত না। কিন্তু যেহেতু সরকার নির্বাচিত না বা সরকারের নিজস্ব কোনো দল নেই, তো যে কারণে সরকার অতটা সাহস করে কঠোর হতেও পারছে না, কারণ একটা চরম কঠোরতার ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে এই সরকার আসছে, তাকে মানবিকও থাকতে হচ্ছে। এই যে জটিলতা টানাপোড়েন, আর এটা বলতে দ্বিধা নাই যে যারা আমলা আছেন বা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং পুলিশ বিভাগ, নিরাপত্তা বাহিনী সবাই কিন্তু গত সরকারের সাথেই তাল মিলিয়ে চলার চেষ্টা করেছেন। আমরা খুব বেশি উদাহরণ দিতে পারবো না যে সরকারের সাথে মতে পড়ে নাই বলে রিজাইন দিয়েছে বা সরকার তাকে কাজ করার সুযোগ দেয়নি। হাতে কোনো দু চারজন বিচারকের কথা আমরা জানি যে তার রায়ের ফলে তাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, দু চারজন সাংবাদিককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, আরও কিছু সেনা কর্মকর্তা বা বিভিন্ন পেশার লোকজন, কিন্তু সেটা খুব বড় আকারের না। বেশিরভাগ লোকই আওয়ামী লীগ সরকারের যে সরকার চাচ্ছে আমি কি করবো এই বলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সে কাজ করে গেছে। এখন তারা অনেকেই বিপ্লবী হয়ে উঠছে আর কি, কিন্তু তাদের যে শক্ত হাতে দমন করার যে ব্যাপারটা, এটা এই 9.5 মাসের বা প্রায় 10 মাস হয়ে গেল এই সরকার এখন পর্যন্ত সেই ব্যাপারে মুনশিয়ানা দেখাতে পারে নাই। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে একটু বৈষম্যেরও দৃশ্যপট রচনা হয়েছে রাজপথে, যে কেউ আন্দোলন করতে গেলে সেখানে গরম পানি মেরেছে সরকার, কেউ আন্দোলন করতে গেলে আবার তাকে শীতল পানির ছোঁয়া দিয়েছে। এই বিষয়গুলো না, মানে সরকারের প্রতি যে একটা বিশ্বাস, বিশাল একটা আস্থা, এবং বিশ্ববরেণ্য একজন ব্যক্তি সরকারের প্রধান, তো যেভাবে আশা করেছে সেটা এই লম্বা সময় এখনো হয়নি। তো এখনো যখন হয়নি, ওই যে যার হয় না 9 তার হয় না 90, এটা যদি বলেন তো অলরেডি 9 মাস ওভার। তো আগামী বছরেই যে সব ঠিক হয়ে যাবে বা লম্বা সময় থাকলেই সব ঠিক হবে, এটা এতদিনের পারফরমেন্স দেখে বলা যায় না। তো সেক্ষেত্রে যেহেতু সরকার প্রধান ডক্টর ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের মানুষও যথেষ্ট তাকে রেসপেক্ট করে এবং এখন পর্যন্ত তাকে সহযোগিতা করে যাচ্ছে। বিএনপি, জামাত বা এনসিপি যে দলগুলো আছে ইস্যুভিত্তিক সমালোচনা করে ঠিকই সরকারের, কিন্তু সমর্থন কিন্তু উঠিয়ে নেয়নি এখনো। তো ফলে যেটা মনে হয় যে সরকার তার ভাবমূর্তি রক্ষা করে একটি নির্বাচন একটা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে হতে পারে, যে উনি যেটি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই করবেন, বিএনপি ডিসেম্বর বলছে, জামাত এপ্রিল বলছে, এখনো যেহেতু তাদের মধ্যে মুখ দেখা দিয়ে বন্ধ হয় নাই, ডাকলেই একজন আরেকজনের সাথে বসতে পারছে, কোলাগুলি করছে, কথাবার্তা বলছে, আমার মনে একটা ডেটও তারা ঠিক করে ফেলতে পারবেন যদি। এবং সবার দেখবেন যে ডেটটা যদি পড়ে যায়, অলরেডি আজকে এনসিপির 2-1 নেতাকে আমরা দেখলাম গণসংযোগ করছে, বলছে পছন্দ হলে ভোট দিবেন, না হলে দিবেন না। তার মানে ভোটের একটা ব্যাপারে কিন্তু আবহ তৈরি হচ্ছে, ভোটের বিপক্ষে কিন্তু কেউ না, সময়টা একটু আগে পড়ে। তো এটা বসে আলোচনা করে একটা মাঝামাঝি সময় তো ঠিক করা যেতেই পারে, এবং সেটি হওয়া উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আবার আসবো। মিস্টার হারুনুর রশিদ, আন্তালি পার্থ তো খুব ভালো বক্তব্য দেন এবং সংসদে একেবারেই স্নিগ্ধতা মুগ্ধতা ভরে তিনি কথা বলেন, এবং আমরা যখন টকশোতে আসতেন তখনও দেখতাম যে তার জ্ঞান গর্বের বিষয়ে আমরা সবসময় প্রশংসা করি। সেই দলের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির, আপনি বাংলাদেশ জাতীয় যুব সংগতির আহ্বায়কের কাজ পালন করছেন, এবং আমরা শুনলাম আমাদের সাংবাদিক বন্ধু
তিনি রাজনৈতিক বিষয়ে খোঁজখবর রাখেন এবং সামগ্রিক বিষয়টা তিনি বলবার চেষ্টা করেন এবং বললেন যে গত আমলে কিন্তু এমন খুব বেশি পাওয়া যাবে না যারা গত সরকারের বিরুদ্ধে তারা কোনো রকম বিপ্লব করে বিদ্রোহ করে বা অন্যায়ের প্রতিবাদ করে তারা চাকরি ছেড়েছেন বা রিজাইন করেছেন। দু একজনের ব্যতিক্রম ছাড়া, যেমন আমার মনে পড়ে জাস্টিস শাহবুনাই মমিনুর রহমান, তাকে প্রধান বিচারপতি তিনি সিরিয়ার অনুযায়ী হবার কথা, শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে তার 2-3 জন পরে একজনকে যখন বিচারপতি করা হলো তিনি তখন রিজাইন করে এসেছেন। তিনি বোধহয় একটা কমিশনের সভাপতিও ছিলেন। তো সে যাই হোক, এখন যে চতুর্দিকে এই যে যেটি বললো যার হয় না 9 মাসে তার হবে না 90-তে, তো সেই ক্ষেত্রে আসলে প্রেক্ষাপটটা কি? নির্বাচনমুখিতা, মানুষের আগ্রহ, জনগণের প্রত্যাশা, আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ কিরণ ভাই, আপনাকে, এটিএন বাংলাকে ধন্যবাদ, আমার সহ আলোচক ইলিয়াস ভাই সহ যারা দেখছেন সবাইকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আসলে দেখেন, এখানে ইলিয়াস ভাই খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এনেছেন, আপনার প্রশ্নের মধ্যেও সেগুলি চলে আসছে। আমরা দেখতে পেয়েছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে। এই যে নতুন সরকার গঠিত হলো, এই সরকারের কাছে কিন্তু এই দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। কারণ আমরা দেখেছি বিগত 17 বছরে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, বিশেষত অর্থনৈতিক সেক্টরে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, অর্থ পাচার হয়েছে দেশ থেকে, এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা তলাবিহীন ঝুড়ি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। দুর্নীতি এবং স্বজনপ্রীতি এক দলের এবং এক পরিবারের রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের মানুষ পরিত্রাণ চাচ্ছিল এবং এই জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, যেটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলছে। এই বাংলাদেশের মাধ্যমে আমরা যেটা চেয়েছিলাম, আমিও একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা বিগত দিনে যে বাংলাদেশ দেখেছি, বিশেষত শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ রেজিমে যে বাংলাদেশ দেখেছি, সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ চেয়েছিলাম। হ্যাঁ, বিগত 9 মাস সময় চলে গেছে এবং এই দেশের মানুষের খুব বেশি আস্থার ভরসার জায়গা হয়ে উঠেছিলেন, কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন প্রফেসর ডক্টর ইউনূস, যে কারণেই তাকে কিন্তু এই দেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে। সেই জায়গা থেকে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা হোঁচট খাচ্ছি, এটা আমরা বলতে পারি। কারণ আমরা বিগত কয়েকদিনে যেটা দেখেছি, যে দেখেন, রাষ্ট্র কিন্তু রাষ্ট্র পরিচালনা করা আবেগের জায়গা না। এখানে আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে পদক্ষেপ নিতে হবে সুচিন্তিতভাবে। আমি একটা পরিবার চালাতে পারি, পরিবার চালানোর ক্ষেত্রে অনেক সময় আবেগী হয়ে ওঠা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আবেগী হলে রাষ্ট্র মুখ থুবড়ে পড়বে, কারণ আপনি এই রাষ্ট্রের কর্তা। আমরা দেখেছি গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, যে উনি বলে ফেললেন উনি পদত্যাগ করবেন। তাহলে এই যে 2000 মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের পথে ধাবিত হচ্ছিলাম, এবং এই 9 মাস পরে এসে প্রফেসর ডক্টর ইউনূসের মতো একজন প্রাজ্ঞ মানুষ, বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশকে একটা স্বনির্ভর সমৃদ্ধির বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হাল ধরেছেন, উনি যদি মাঝপথে এসেই এমন একটি সিদ্ধান্তের কথা বলেন, তাহলে মানুষ কি ভাববে? মানুষ এটা ভাববে যে তাহলে উনার কি এই বাংলাদেশকে বহন করবার মতো যোগ্যতা নাই, এরকম একটা জায়গায় মানুষ কিন্তু দাঁড়িয়ে যাবে। আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস শুধু বাংলাদেশ না, উনি পৃথিবীর অনেক কঠিনতম সময়ে অনেক সিদ্ধান্ত মেকিংয়ের জায়গায় ছিলেন। তাহলে বাংলাদেশের এই ক্রাইসিস পিরিয়ডে উনি তো একমাত্র আশা ভরসার আশ্রয়স্থল। এবং ইলিয়াস ভাই যথার্থ বলেছেন যে রাজনৈতিক দলগুলি কিন্তু এখনো প্রফেসর ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছেন, বিশেষত বড় দল হিসাবে বিএনপি, পাশাপাশি জামাত ইসলাম, আমরা যারা আছি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা কিন্তু প্রত্যেকেই, আমরা সবাই কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের দিকেই তাকিয়ে আছি এবং তাকে সমর্থন করার জন্য, সহযোগিতা করার জন্য কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে যা যা করণীয় আমরা সেটা করে যাচ্ছি। এখন ওনাকে কোন কোন জায়গায় উনি আটকিয়ে যাচ্ছেন, সেই বিষয়গুলি কিন্তু রাজনৈতিক দলগুলির সাথে, বিশেষ করে রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। যদি উনি আলাপ আলোচনা না করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ক্রাইসিসকে ওভারকাম করার ক্ষেত্রে
উনি সুনির্দিষ্ট পরামর্শ বা পদক্ষেপ নিতে পারবেন না। যে কার্যক্রমের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেত, সেই কার্যক্রমের রাস্তাটা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে কিন্তু উনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন। যে কারণে আমি মনে করি একজন নাগরিক হিসাবে যে কোনো ক্রাইসিস পিরিয়ডে যেভাবে করে দেশের মানুষ উনাকে মাথার মুকুট হিসাবে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, ঠিক একইভাবে উনি যদি কোনো ক্রাইসিস ফিল করেন তাহলে দেশের রাজনৈতিক দলগুলির সাথে, দেশের বিজ্ঞ মানুষদের সাথে আলাপ করতে হয়। আলাপ করে কিন্তু সেই জায়গা থেকে পরিষ্কার নির্বাচনটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? নির্বাচন কিভাবে হয়? দেখুন, নির্বাচনের যে বিষয়টা হচ্ছে সংস্কার এবং নির্বাচন, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমি এই বিল্ডিং এ বসে আছি, আপনার সাথে কথা বলছি, এই বিল্ডিং এও কিছু সংস্কার দরকার হয়। এখন এই বিল্ডিং এ আপনি কার্যক্রম পরিচালনা করছেন, এটিএন বাংলার কার্যক্রম পরিচালনা করছেন, এখানে অনেক ধরনের সংস্কার আপনার চলতে পারে। সেটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, সেটা 6 মাসেও শেষ হতে পারে, আবার 2 বছরও লাগতে পারে। কিন্তু আপনি যদি এই সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনটাকে ব্র্যাকেটাইজ করে ফেলেন, যে সংস্কার শেষ হবে দেন নির্বাচন হবে, তাহলে যেটা হবে, বিগত 17 বছর এই দেশের মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই। 3টা নির্বাচন চলে গেছে, যেটা ইলিয়াস ভাই বলছিলেন। এই 3টা নির্বাচনে যাদের বয়স এখন 35 বছর, 40 বছর, আপনি তাদেরকে প্রশ্ন করেন না, তারা ভোট দিতে পারে না এদেশে। তাহলে একজন মানুষের মৌলিক অধিকার তো ভোট প্রয়োগ করা। আমি আমার পছন্দের মানুষকে বেছে নিব ভোট প্রয়োগের মাধ্যমে। তা আমরা সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছি, আওয়ামী সরকার আমাদেরকে বঞ্চিত করেছে। যে কারণেই কিন্তু মানুষ মুখিয়ে আছে, আপনার কথার মধ্য দিয়েও সেটা চলে আসছে, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, এখন দরকার প্রয়োজনীয় সংস্কার কতটুকু, একটা নির্বাচন করার জন্য আপনাকে সেই প্রয়োজনীয় সংস্কারটা করেই জনগণের কাছে উৎসবমুখর পরিবেশে একটা নিরপেক্ষ নির্বাচন যেন আপনি দিতে পারেন, সেই পরিবেশটা আপনাকে তৈরি করতে হবে। এবং সেই পরিবেশ তৈরি করার জন্য আপনাকে কিন্তু অনন্তকাল কেউ সময় দিবে না, বা আপনার নেওয়াও ঠিক হবে না। যে কারণে আমি মনে করি সংস্কার একটা চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের বিভিন্ন খাতে আপনাকে সংস্কার করতে হবে, বিভিন্ন সেক্টরে আপনাকে সংস্কার করতে হবে, এটা চলমান থাকবে। এবং এর ভেতর দিয়েই আপনাকে কিন্তু একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, যেটার মধ্য দিয়ে ইলিয়াস ভাই বলেছেন এনসিপিও কিন্তু বিগত 2 দিনে আমরা দেখেছি এনসিপি তাদের বিভিন্ন প্রার্থীরা গণসংযোগ করেছে। এবং আপনি দেখবেন আজকেও পেপার পত্রিকায় এসেছে যে কুষ্টিয়া সদর আসন, কুষ্টিয়া 3 আসন, সেখানেও জামাত ইসলাম প্রার্থী ঘোষণা করেছে। তো এভাবে জামাত ইসলামও কিন্তু তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছেন, অর্থাৎ জামাত ইসলাম কিন্তু এই নির্বাচনী আমেজের ভেতরে আছেন, এবং আমরাও এর বাইরে না। এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি, যে নির্বাচনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের মানুষ কিন্তু এক আত্মা হয়ে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। যে কারণে আমি মনে করি যে অতি দ্রুত সুনির্দিষ্টভাবে ধোঁয়াশার মধ্যে না রেখে একটা নির্বাচনী রোডম্যাপ উনি ঘোষণা করবেন, যেটার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলি তাদের পছন্দের প্রার্থীকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিতে চাই, ছোট্ট বিরতি। জাতীয় ঐক্য নির্বাচন নিয়ে আমরা যে 2জন অতিথি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তাদেরকে নিয়েই আমরা বিরতির পর ফিরে আসবো। প্রিয় দর্শক, ইসমানী মির্জা শুভরাত্রিতে একটা বিরতি নিচ্ছি।